টোকিওর শিবুয়া ক্রসিংয়ে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন আপনার মনে হবে আপনি কোনো এক বিশাল জনসমুদ্রের মাঝখানে এসে পড়েছেন। সিগন্যাল সবুজ হতেই চারপাশ থেকে একসাথে প্রায় ৩,০০০ মানুষ রাস্তা পার হচ্ছে। অথচ কি অদ্ভুত ব্যাপার, কারো সাথে কারো সামান্য ধাক্কাও লাগছে না। চারদিকে এক বিশাল পিনপতন নীরবতা। ঘড়িতে ঠিক রাত ৯টা। নিয়ন আলোয় চারপাশ দিনের মতো ফর্সা হয়ে আছে, আর আপনার হাতে ধোঁয়া ওঠা গরম এক বাটি রামন। এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটাই জাপানের সাধারণ এক মঙ্গলবার। আজকের এই সফরে আমরা দেখব জাপানের এমন এক গ্রাম যেখানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যা অনেক বেশি, আর খুঁজে বের করব টোকিও শহরের সেই গোপন গলি যেখানে পৃথিবীর সেরা সুশি পাওয়া যায়। ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো মাত্র ১ লাখ টাকায় কিভাবে পুরো জাপান সুন্দরভাবে ঘুরে আসা সম্ভব। তবে সাবধান, ভিডিওর মাঝখানে একটা ছোট ভুলের কথা বলবো, যেটা করলে জাপানে আপনাকে পুলিশ পর্যন্ত ধরতে পারে, তাই একটা শব্দও মিস করবেন না। জাপান মানেই শুধু ঝকঝকে আধুনিক প্রযুক্তি বা এনিমে নয়, এটি এমন এক দেশ যেখানে ১,০০০ বছরের পুরনো কাঠের মন্দির আর সর্বাধুনিক রোবোটিক ক্যাফে একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমরা আজ টোকিওর ব্যস্ততা থেকে কিয়োটোর শান্তি, আর মাউন্ট ফুজি থেকে ওসাকার স্ট্রিট ফুড, সবকিছুর ভেতর দিয়ে জাপানের আসল আত্মাটাকে খোঁজার চেষ্টা করব। কেন এই দেশটাকে পৃথিবীর ভবিষ্যৎ বলা হয় সেটা আজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। টোকিও শহরটাকে বলা হয় নিয়ন জঙ্গল। শিনজুকু বা শিবুয়ায় যখন আপনি হাঁটবেন আপনার মনে হবে আপনি ২০৫০ সালে চলে এসেছেন। কিন্তু এই যান্ত্রিকতার মাঝেও একটা অদ্ভুত শৃঙ্খলা কাজ। যেমন ধরুন জাপানের ট্রেনের কথা। ইয়ামানোতে লাইনের একটা ট্রেন যদি দুপুর ১টা ৩০ মিনিটে আসার কথা থাকে, তবে সেটা ঠিক ১টা ৩০ মিনিট ০ সেকেন্ডেই স্টেশনে এসে থামবে। ১ সেকেন্ড দেরি হওয়া মানে সেখানে এক বিশাল জাতীয় অপরাধের সমান। এই শৃঙ্খলা মূলত তাদের রক্তে মিশে আছে। এই যে মানুষকে সম্মান করার পদ্ধতি, যাকে তারা বলে ওমোদেনাসি বা আতিথেয়তা, এটাই জাপানকে বাকি বিশ্ব থেকে আলাদা করে রেখেছে। টোকিওর কোনো এক সরু গলিতে হয়তো আপনি দেখবেন ছোট্ট একটা খাবারের দোকান, যেখানে মাত্র ৬ জন বসার জায়গা আছে। সেখানে কোনো ওয়েটার নেই, আপনি ভেন্ডিং মেশিনে টাকা দিয়ে কুপন বের করবেন, আর শেফ আপনার সামনেই ধোঁয়া ওঠা খাবার পরিবেশন করবে। এই যে ব্যস্ততা, এর নিচে কি লুকিয়ে আছে জানেন? এত বড় একটা শহর, অথচ কোথাও একটা ডাস্টবিন সহজে খুঁজে পাবেন না, কিন্তু রাস্তাগুলো আয়নার মতো পরিষ্কার। মানুষ নিজের আবর্জনা পকেটে বা ব্যাগে করে বাড়ি নিয়ে যায়। জাপানের এই নিয়মগুলো কি আমাদের দেশেও থাকা উচিত? আপনার কি মনে হয়? কমেন্টে জানান তো। আর জাপানের এই অদ্ভুত সুন্দর জীবন যদি আপনাকে মুগ্ধ করে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। টোকিও থেকে এবার আমরা যাব জাপানের সাংস্কৃতিক রাজধানী কিয়োটোতে। বুলেট ট্রেনের জানলা দিয়ে যখন জাপানের গ্রামগুলো পাশ কাটিয়ে চলে যাবে, আপনার মনে হবে আপনি টাইম মেশিনে করে অতীতে ফিরে যাচ্ছেন। কিয়োটোর গিওন এলাকায় এখনও গেইশাদের দেখা পাওয়া যায়, যারা তাদের ঐতিহ্যবাহী কিমোনো আর সাদা মেকআপে জাপানের প্রাচীন ইতিহাসকে বাঁচিয়ে রেখেছেন। ফুশিমি ইনারি মন্দিরের সেই ১০,০০০ লাল তোরণ বা গেটের ভেতর দিয়ে যখন আপনি হাঁটবেন, ধূপের সুগন্ধ আর পুরনো কাঠের ঘ্রাণ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এখানে আমার দেখা হয়েছিল এক বৃদ্ধ চা মাস্টারের সাথে। নাম তার হিরোশি। তিনি গত ৫০ বছর ধরে ঠিক একইভাবে মাচা চা তৈরি করছেন। তার প্রতিটি নড়াচড়া, কাপ ধরার ভঙ্গি, সবকিছুর মধ্যে একটা গভীর ধ্যান বা জেন ভাব আছে। তিনি বলছিলেন, চা বানানো শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, এটা নিজের আত্মার সাথে কথা বলার একটা মাধ্যম। কিয়োটোর এই মন্দিরগুলোতে একটা নিয়ম আছে, যেটা শুনলে আপনি অবাক হবেন। এখানে জোরে কথা বলা তো দূরের কথা, অনেক জায়গায় ক্যামেরার ফ্ল্যাশ পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ, যাতে প্রকৃতির শান্তিতে কোনো ব্যাঘাত না ঘটে। ভাবুন তো, আপনি কি এমন শান্ত পরিবেশে থাকতে পছন্দ করবেন? কিন্তু জাপানের এই শান্তির পেছনে আছে এক অবিশ্বাস্য গতির গল্প, আর সেই গতির নাম শিনকানসেন বা বুলেট ট্রেন। ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে এই ট্রেন যখন চলে, আপনি যদি ট্রেনের জানলার ধারে একটা কয়েন খাড়া করে রাখেন, সেই কয়েনটা উল্টে পড়বে না। এতটাই মসৃণ এই যাত্রা। ট্রেনের ভেতর সবাই চুপচাপ, কেউ ফোনে কথা বলে না, কারণ সেটা অন্যদের জন্য বিরক্তিকর হতে পারে। এখানে একটা মজার ব্যাপার ঘটে, যেটাকে বলা হয় 7 মিনিট মিরাকল। একটা ট্রেন স্টেশনে থামার পর মাত্র ৭ মিনিটের মধ্যে পুরো ট্রেনটাকে পরিষ্কার করে নতুনের মতো ঝকঝকে করে ফেলা হয়।
এই নিখুঁত কাজের ধরনই জাপানকে আজকের এই অনন্য অবস্থানে নিয়ে এসেছে। তবে জাপানের আসল মজা কিন্তু লুকিয়ে আছে ওসাকা শহরে। ওসাকাকে বলা হয় জাপানের রান্নাঘর। দোতনোবুরি এলাকার নিয়ন আলো আর বিশাল সব খাবারের সাইনবোর্ড আপনাকে মুগ্ধ করবেই। এখানকার মানুষ টোকিওর মানুষের চেয়ে অনেক বেশি খোলা মনের আর হাসি খুশি হয়ে থাকে। ওসাকা স্ট্রিট ফুড মানেই তাকুয়াকি বা অক্টোপাস বল। গরম গরম সেই বল মুখে দিয়েই হয়তো আপনার জিভ পুড়ে যাবে, কিন্তু ওই স্বাদটা ভোলার মতো নয়। ওসাকায় আমি সাহস করে ট্রাই করেছিলাম ফুগু মাছ, যেটা পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ। একটু ভুলভাবে কাটলেই মানুষের মৃত্যু হতে পারে, তাই এই মাছ রান্নার জন্য শেফদের বিশেষ লাইসেন্স নিতে হয়। জাপানিদের সাহস আর খাবারের প্রতি এই ভালোবাসা সত্যিই দেখার মতো। কিন্তু এই চাকচিক্যের আড়ালে জাপানের এক বিষণ্ণ আর রহস্যময় দিকও আছে। আমরা এবার চলে যাব শিকোকু দ্বীপের নাগোরো গ্রামে। এই গ্রামটাকে বলা হয় পুতুলের গ্রাম। পাহাড়ে ঘেরা এই গ্রামে বর্তমানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যা অনেক বেশি। আয়ানো সুকিমি নামের এক বৃদ্ধা যখন দেখলেন তার গ্রামের মানুষগুলো একে একে মারা যাচ্ছে বা শহর চলে যাচ্ছে, তখন তিনি তাদের স্মৃতি ধরে রাখতে মানুষের সমান উচ্চতার সব পুতুল বানানো শুরু করলেন। আজ এই গ্রামে মাত্র কয়েক ডজন মানুষ বাস করে, কিন্তু পুতুলের সংখ্যা কয়েকশোরও বেশি। বাস স্ট্যান্ডে পুতুল বসে আছে, স্কুলের ক্লাসরুমে পুতুল বসে আছে। দৃশ্যটা যেমন সুন্দর, তেমনি এক অদ্ভুত হাহাকারে ভরা। জাপানের বার্ধক্যজনিত সমস্যার এক জীবন্ত প্রতিচ্ছবি এই গ্রাম। জাপান ভ্রমণে এসেছেন আর মাউন্ট ফুজি দেখবেন না, তা তো হয় না। লেক কাওয়াগুচিকোর পাড়ে দাঁড়িয়ে যখন মেঘের ওপর দিয়ে উকি দেওয়া সাদা বরফে ঢাকা ফুজির চূড়া দেখা যায়, তখন মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানেই এসে থেমেছে। ফুজির পাদদেশে জাপানের ঐতিহ্যবাহী অনসেন বা হট স্প্রিংয়ে গোসল করা এক অনন্য অভিজ্ঞতা। তবে অনসেনের নিয়মগুলো খুব কড়া। এখানে আপনাকে সম্পূর্ণ নগ্ন হয়ে নামতে হবে এবং শরীরে কোনো ট্যাটু থাকলে অনেক জায়গায় প্রবেশ নিষেধ। বাইরে হাড় কাঁপানো শীত আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে শরীর ডুবিয়ে রাখা, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এতক্ষণ তো আমরা সুন্দরের কথা বললাম, কিন্তু জাপানের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনটি জড়িয়ে আছে হিরোশিমার সাথে। হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামে দাঁড়িয়ে যখন আমি সেই পকেট ঘড়িটা দেখলাম, যেটা ঠিক সকাল 8:15 থেমে গিয়েছিল, তখন বুকটা কেঁপে উঠেছিল। পারমাণবিক বোমার সেই ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজ জাপান যেভাবে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল উদাহরণ। জাপানিদের সেই অদম্য জেদ আর শান্তির বার্তার মুহূর্তটি এই পুরো সফরের সবচেয়ে আবেগঘন অংশ। তারা প্রতিশোধ নেয়নি, তারা নিজেদের গড়ার মাধ্যমে বিশ্বকে যোগ্য জবাব দিয়েছে। জাপান ভ্রমণ মানে শুধু সুন্দর ছবি তোলা বা দামি রেস্টুরেন্টে খাওয়া নয়। এই দেশটা আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা আর বিনয় একটা জাতিকে শ্রেষ্ঠ করতে পারে। আপনি যখন জাপান থেকে ফিরবেন, আপনার সাথে শুধু সুভেনিয়ার থাকবে না, থাকবে জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। আপনার মনে হতে পারে এই দেশটা আসলে আমাদের পৃথিবীর অংশ নয়, এটা যেন অন্য কোনো সুন্দর গ্রহ থেকে আসা কোনো উন্নত সভ্যতা। যাওয়ার আগে সেই বাজেট হ্যাকটা বলে দিই। জাপান ঘোরার জন্য সবচেয়ে দামি হলো যাতায়াত, তাই আগেভাগেই জেআর পাস বা জাপান রেল পাস কিনে নিলে আপনার খরচ অর্ধেক হয়ে যাবে। আর থাকার জন্য সাধারণ বিজনেস হোটেল বা ক্যাপসুল হোটেল বেছে নিলে 1 লাখ টাকার মধ্যেই আপনি এই স্বপ্নের দেশে ভালোভাবে ঘুরে আসতে পারেন। সূর্যোদয়ের দেশ থেকে যখন প্লেনটা উড়াল দিবে, নিচে তাকিয়ে দেখবেন ছোট ছোট আলোর বিন্দু। মনে হবে প্রতিটি আলো যেন এক একটা স্বপ্নের কথা বলছে। আবার আসবো জাপান। সায়োনারা। টোকিও সেই ব্যস্ত শিবুয়া ক্রসিংয়ের নীরবতা আর কিয়োটোর মন্দিরের ঘণ্টার শব্দ আপনার কানে অনেক দিন ধরে বাজবে। জাপান আপনাকে শুধু একজন পর্যটক হিসেবে নয়, বরং একজন উন্নত মানুষ হিসেবে বিদায় জানাবে। এই সফরের প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়ে অমলিন হয়ে থাকবে। জাপানের এই বিচিত্র অভিজ্ঞতাই বলে দেয় যে পরিশ্রম আর সততা থাকলে ধ্বংসস্তূপ থেকেও নতুন করে পৃথিবী গড়া সম্ভব। আমাদের আজকের এই সফরটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পৃথিবীর অন্য কোনো দেশের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন। আপনাদের প্রতিটি মতামত আমাদের নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।